বাংলাদেশ ভারত এয়ার বাবল থাকবে আরো 3 মাস। টিকা পেতে নিবন্ধন করতে হবে 5 ফেব্রুয়ারির মধ্যে। নেতৃত্ব না থাকায় আস্থায় নেই বিরোধী দল, মন্তব্য প্রধানমন্ত্রী। পাস সহজ হলেও এবার সীমিত সুযোগ উচ্চশিক্ষার। এবং ভেঙে ফেলা হচ্ছে ঢাকার চারপাশে স্বল্প উচ্চতার 13টি সেতু। দেখছেন এটিএন নিউজ আওয়ারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাশা এক শশী। সংবাদ শিরোনাম শুনছিলেন। অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার বিস্তারিত। রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত নেওয়া শুরু করলে রাখাইনে পর্যবেক্ষক এবং সহযোগিতায় ভারতের ভূমিকা চেয়েছে ঢাকা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন 4 দিনের দিল্লি সফর শেষে রোববার ঢাকায় ফিরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। সচিব জানান, এই সফরে দুই দেশের মধ্যে আটকে থাকা তিস্তার পানি বন্টন চুক্তি দ্রুত করতে আবারও দিল্লিকে তাগিদ দেওয়া হয়েছে। আগের মতোই বিষয়টি সমাধানে আশ্বাস দিয়েছে ভারত। পাশাপাশি অভিন্ন অন্য 6 নদীর পানি বন্টন চুক্তির কাজ দ্রুত এগিয়ে নিতেও সম্মত হয়েছে দুই দেশ। সচিব জানান, বাংলাদেশ ভারতের এয়ার বাবল পদ্ধতির মেয়াদ আরও 3 মাস বাড়ানো হয়েছে। এপ্রিল পর্যন্ত দুই দেশের মধ্যে বিমান চলাচল করবে এভাবেই। এছাড়া এই সফরে নরেন্দ্র মোদীর ঢাকা সফরের আগেই দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই করার বিষয়ে আলোচনা হয়েছে। আর এই কারণেই মার্চ মাসের আগে বাণিজ্য, স্বরাষ্ট্র, নৌ পরিবহন এবং পানি সম্পদ সচিবের মধ্যে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। 3 মাসের জন্য আমরা এক্সটেন্ড করেছি এবং এই এয়ার বাবলের মাধ্যমেই কিন্তু আজকে আমরা আসলাম বা আমরা গেলাম এবং যাওয়ার সময় এবং আসার সময় দেখলাম যে প্রচুর এসেনশিয়াল ট্রাভেলার্স, অর্থাৎ যারা বিভিন্ন মিটিং টিটিংয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের হতে পারে, তবে বেশ কিছু পেশেন্টও মনে হলো আমরা দেখলাম যারা গেল সেখানে। সুতরাং এইটার যে উপযোগিতা সেটা আমরা নিজেরাই এটা এক্সপেরিয়েন্স করলাম। করোনার টিকা পেতে নিবন্ধন করতে হবে 5 ফেব্রুয়ারির মধ্যেই। তবে ওয়েবসাইটে নিবন্ধন করতে গিয়ে ভোগান্তির মুখে পড়ছেন অনেকেই। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 4 ফেব্রুয়ারির মধ্যেই সুরক্ষা অ্যাপ পাওয়া যাবে গুগল প্লে স্টোরে। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। করোনার ভ্যাকসিন পেতে অনলাইনে নিবন্ধন করতে হবে সবাইকে। তবে ওয়েবে নিবন্ধন করতে অনেক সময় লেগে যাচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। মোবাইলে অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ এখনো হয়নি। কবে নাগাদ চালু হবে সুরক্ষা অ্যাপস? প্রশ্ন ছিল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। 4 তারিখের মধ্যে তাদের এটা নাকি মোবাইলে পাওয়া যাবে, গুগল প্লে স্টোরে থাকবে, এই সমস্ত আমাকে জানিয়েছেন। এটা তো আর আমি বানাই নাই, এখন আইসিটি মন্ত্রণালয় বানিয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে এটা। তবে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মোবাইলে নিবন্ধন প্রক্রিয়া সহজবোধ্য নয়, তাই বিষয়টিকে গুরুত্ব দিয়েই ভাবছে অধিদপ্তর। প্রত্যেকটা উপজেলায় কিন্তু আমাদের এই ইন্টারনেট কানেকশন সহ আমাদের ল্যাপটপ সহ দেয়া আছে। তো আমরা একটা চিন্তা করেছি এরকম, যে যদি এরকম করতে না পারে তাহলে পরে তাদেরকে সহায়তা দেওয়ার জন্য স্থানীয়, ওখানে জানেন আইসিটিরও একটা করে অফিস আছে, তাদের লোক এবং আমাদের লোক সহ টিকার দিন না, যেদিন টিকা দেবে সেদিন না, তাদেরকে এমনি এলাকায় ঘোষণা দিয়ে দেওয়া হবে যে আপনারা যার যখন সুবিধা মতন এসে এটা রেজিস্ট্রেশন করে যান। আমাদের যখন 10-এর গুণিতক সংখ্যা হবে, কারণ আপনারা জানেন একটা ভায়ালের মধ্যে 10টা করে ডোজ থাকে, তাহলে আমার যদি 50 জন হয় তাহলে 5টা ভায়াল নেয়, তাহলে আমরা 100 জন আমরা চিন্তা করবো যে 100 জন যেদিন আমার রেজিস্ট্রেশন হয়ে যাবে তার পরপরই আমরা একটা ডেট দিয়ে দেবো যে ওই 100 জন ওই দিনে সে টিকা নিয়ে যাবে। ভ্যাকসিন সম্পর্কে সঠিক তথ্য নিয়ে জনসাধারণের মধ্যেও রয়েছে নানা বিভ্রান্তি। সেই ভুল ভ্রান্তি দূর করে সঠিক তথ্য প্রচারে কাজ করছে অধিদপ্তর। বিজ্ঞাপনগুলোর মধ্যে কিছু কিছু তথ্যের কমতি আছে বলে আমাদের কাছে জানানো হয়েছে, ওই তথ্যগুলোকে দিয়ে আবার সাজিয়ে আগামী দিন থেকে আবার আমরা দেব। দেশের সব জেলায় সরকারি হাসপাতালগুলোতে ভ্যাকসিন কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। জেলায় জেলায় পৌঁছানো হচ্ছে ভ্যাকসিন। টিকা যারা নেবেন তাদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।
এবারে করোনা প্রসঙ্গ। করোনা আক্রান্ত হয়ে দেশে আরও 16 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8,127। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 369 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তাতে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,35,139। আর বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 447 জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,79,744 জন। বাংলাদেশের কাছে 5,000 করোনা ভাইরাসের টিকা চেয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরি, যা তাদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াও বাংলাদেশের কাছে কিছু টিকা চেয়েছে। প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় প্রতিমন্ত্রী বলেন, গত সপ্তাহে এ বিষয়ে চিঠি এসেছে, প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। এছাড়াও বলিভিয়াও চিঠি দিয়েছে টিকা চেয়ে। প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্মতি দিলে সে দেশেও পাঠানো হবে বলেও জানান তিনি। হাঙ্গেরির মতো রাষ্ট্র, পৃথিবীর প্রথম বিশ্বের একটি রাষ্ট্র এই ভ্যাকসিন পায়নি। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত উন্নত রাষ্ট্র হাঙ্গেরি আমাদের কাছে অ্যাপিল করেছে 5,000 ভ্যাকসিনের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সদয় সম্মতি দিয়েছেন। আমাদের এই স্টক থেকেই 5,000 ভ্যাকসিন আমরা আমাদের হাঙ্গেরির ভাই বন্ধুদের জন্য পাঠিয়ে দেব। মাননীয় স্পিকার, নেতৃত্ব সেভাবে নেই বলে সংসদের বিরোধী দলগুলো জনগণের আস্থা বিশ্বাস অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকার, এতে কোনো সন্দেহ নেই। সকালে জাতীয় সংসদে আয়োজিত মুজিববর্ষের কার্যক্রম, মুজিববর্ষ ওয়েবসাইট ও বঙ্গবন্ধুর অডিও ভাষণের ডিজিটাল সংকলন উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই অনুষ্ঠানে স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এই দেশে বারবার ইতিহাস বিকৃত করার ব্যর্থ চেষ্টা হয়েছে, তবে প্রকৃত ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। 21 বছর সময় নষ্ট হলেও নতুন প্রজন্ম এখন প্রকৃত ইতিহাস জানতে পারছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমাদের দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য পার্লামেন্টের এক ভূমিকা রয়েছে এবং পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে জনপ্রতিনিধিরা আসেন, জনগণের কথা বলার সুযোগ পান। এবং আমরা অন্তত এটুকু দাবি করতে পারি যে আমাদের সরকারের আমলে, কারণ আমি বিরোধী দলে থাকার অভিজ্ঞতা আমার আছে, তখন বিরোধী দলের থেকে কি কি সমস্যার মোকাবেলা করেছি সেটা আমরা জানি, যে কারণে আমরা কিন্তু আর সেই সমস্যাগুলি সৃষ্টি করি না। যদিও এখন যেটা সমস্যা হয়ে গেছে যে বিরোধী দল বলতে যে দলগুলি আছে তাদের নেতৃত্ব সেভাবে নেই বলে ঠিক জনগণের আস্থা বিশ্বাসটা তারা সেভাবে অর্জন করতে পারেনি। কিন্তু গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকার, এতে কোনো সন্দেহ নেই। আমরা চাই আমাদের গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকুক এবং জনগণের জন্য আমরা কাজ করার সুযোগ পাই। আল মুসলিম গ্রুপের তথ্য চেয়ে ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। 250 কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এদিকে পিকে হালদার সংশ্লিষ্টতায় শঙ্খ ব্যাপারীর রিমান্ড শুরু করেছে দুদক। রাজধানীর সেগুনবাগিচা থেকে গত 4 জানুয়ারি এই শঙ্খ ব্যাপারীকে গ্রেফতার করেছিল দুদক। তিনি পিকে হালদারের অন্যতম সহযোগী এবং নিকটাত্মীয়। পিকে হালদারের অন্যায়ভাবে অর্জিত অর্থ তার কাছে আছে বলে জানা গেছে বা পাওয়া যাচ্ছে। গ্রেফতারের পর দুদক জানিয়েছিল পিকে হালদারের সম্পদ বিভিন্নভাবে বিভিন্ন দিকে নিয়ে গিয়েছেন এই শঙ্খ ব্যাপারী। তার দখলে যে ফ্ল্যাটটি পাওয়া গেছে সেটিও পিকে হালদারের টাকায় কেনা। এবার পিকে হালদারের বিষয়ে আরো তথ্য পেতে শঙ্খকে 3 দিনের রিমান্ড জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। এদিকে সাভারের আল মুসলিম গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে 175 কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। রপ্তানির আড়ালে এ টাকা তারা পাচার করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। বিভিন্ন গার্মেন্টস মালিক প্রতি বছর আমাদের এই দেশ থেকে 64,000 কোটি টাকা বিদেশে পাচার করছেন। এর মধ্যে আল মুসলিম গ্রুপের মালিকেরা 175 কোটি টাকার পাচারের তথ্যের কথা বলা হয়েছে। অন্য টাকা পাচারের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কোনো গার্মেন্টসের নাম এই পত্রিকায় উল্লেখ করা
হয়নি। অনুসন্ধানে যাদের বিরুদ্ধে তথ্য পাওয়া যাবে বা সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তিনি যত ক্ষমতাশালী হন না কেন, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। এরই মধ্যে আল মুসলিম গ্রুপের এই অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে একজন উপপরিচালকের নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করেছে দুদক। সে কমিটি ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আল মুসলিম গ্রুপের ব্যাপারে তথ্য চেয়ে চিঠি দিয়েছে। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়ম ও গুরুতর অসদাচরণের অভিযোগের সপক্ষে অতিরিক্ত কিছু তথ্য দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে আরও একটি চিঠি দিয়েছেন 42 বিশিষ্ট নাগরিক। অভিযোগের বিষয়ে সামনাসামনি জানানোর জন্য তারা রাষ্ট্রপতির সুবিধা মতো সময়ে সাক্ষাতের অপেক্ষায় আছেন বলেও উল্লেখ করা হয় চিঠিতে। রাষ্ট্রপতির সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার জন্য গত 17 জানুয়ারি প্রথম চিঠির মাধ্যমে করা আবেদনের সংযুক্ত হিসেবে এই চিঠি পাঠানো হয়। এর আগে গত 14 ডিসেম্বর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছিলেন 42 বিশিষ্ট নাগরিক। চিঠির সঙ্গে নির্বাচন কমিশনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে একটি টেলিভিশনের 7 পর্বের একটি ধারাবাহিক প্রতিবেদনের কপি সংযোজন করা হয়। একই সাথে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তরে উত্থাপিত অডিট আপত্তি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের কপিও সংযুক্ত করা হয়। চিঠিতে বলা হয়, কেবল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যথাযথ তদন্তে অভিযোগগুলোর সত্যতা প্রমাণিত হতে পারে। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। এবার এইচএসসিতে পাস শতভাগ, কিন্তু কি হবে ভর্তির বেলায়? অটোপাসের পর শিক্ষার্থী অভিভাবকদের চিন্তা এখন সেটা নিয়েই। বাস্তবতা বলছে আসন সংখ্যার তুলনায় প্রার্থী অনেক বেশি হওয়ায় এবার সরকারি বিশ্ববিদ্যালয় আর মেডিকেল ভর্তিতে চাপ বাড়বে। আরও জানাচ্ছেন গোলাম কাদের রূপ। এবার পাস যতটা সহজ, উল্টো দিকে ভর্তি যুদ্ধ হবে ততটাই কঠিন। হিসাবটা সহজ, যেখানে গড়ে বছরে পাশ করে 9 লাখ শিক্ষার্থী, এবার সেখানে পাশ করেছে সবাই 13,65,000। আবার আগের বছরের শিক্ষার্থীও আছে যারা ওইবার ভর্তি হতে পারেননি। নতুন পুরনো সব মিলে বাড়ছে ভর্তিচ্ছু শিক্ষার্থী, কিন্তু আসন সংখ্যা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মাত্র 60,000, আর মেডিকেল সে তো আরও কঠিন। সরকারি বেসরকারি মিলে বড়জোর আসন 10,000। আবার বেশিরভাগেরই ভরসা যে হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেখানেও আসন সংখ্যা 2.5 লাখের বেশি নয়। আবার সেখানেও এবার জুড়ে দেয়া হচ্ছে নানা শর্ত। বিষয়ভিত্তিক বিভিন্ন শর্ত থাকবে, সেই শর্ত সাপেক্ষে ভর্তি করা যাবে এবং সেটা মানতে হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে। প্রতিটা বিষয় যেখানে বিশেষ যোগ্যতা লাগে বা ওই বিষয়ের জন্য একটা নির্দিষ্ট গ্রেড, মানে সর্বনিম্ন গ্রেড নির্ধারণ করে দেওয়া হবে, তার ভিত্তিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি করতে পারবে। এ তো গেল আসন সংখ্যার হিসাব। পরীক্ষা পদ্ধতির কারণেও বাদ পড়বে অনেকে। কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে, আবার পুরনো বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আলাদাভাবে পরীক্ষা হবে। বিভাগ পরিবর্তনের জন্য থাকবে না আলাদা পরীক্ষাও। সব মিলে যুদ্ধটা যে কঠিন হচ্ছে তা বুঝতে বাকি নেই শিক্ষার্থী আর অভিভাবকদের। গুচ্ছ পদ্ধতিতে অনেক জায়গায় পরীক্ষা নিচ্ছে, তারপরে আবার দেখতেছি যে গুচ্ছ ছাড়াও পরীক্ষা নিচ্ছে, তো এটা আমাদের জন্য আসলে অনেক চাপ হয়ে যাচ্ছে। কোন পরীক্ষাগুলো আগে হবে, মেডিকেল বলেন, বিভিন্ন ইউনিভার্সিটিজ বলেন, সো ওটা যদি আগে জানানো যায় তাহলে আমাদের জন্য প্রিপারেশন নেওয়াটা ভালো হবে। মার্কেট যে কোটাটা, সেটা সেক্ষেত্রে যে কোনোভাবেই হোক, আমি বিশ্বাস করি যে শিক্ষাবিদরা বা আমাদের সরকার বা আমাদের যে প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন, ওনারা তাদেরকে সুযোগ দেবেন। একদিকে গুচ্ছ পদ্ধতিতে, অন্যদিকে আলাদা। এ নিয়ে যখন নানা আলোচনা সমালোচনা, তখন গুচ্ছ পদ্ধতির পরীক্ষার যুগ্ম আহ্বায়ক বলছেন এতে করে সুবিধাই বেশি। প্রত্যেক বছর এই ভর্তি আসলে, আজকে এখানে কালকে ওখানে 19টা বিশ্ববিদ্যালয়ে 3টা 4টা করে ইউনিট, হ্যাঁ, এখানেই 70-80টা পরীক্ষা। এই যে এগুলোর সাথে যে ব্যয় এবং ব্যয়ের চেয়ে বেশি হচ্ছে যে বিড়ম্বনা, সব কিছু থেকে এই জাতিটা মুক্তি পাবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। আমরা ধারণা করছি যে এই বছরের এবং গত বছরের মিলিয়ে 15-16 লক্ষ বা তারও বেশি হতে পারে আবেদন করবে। এই যখন বাস্তবতা, তখন সরকার কি ভাবছে? শিক্ষামন্ত্রী বলছেন উচ্চশিক্ষার বাড়তি সুযোগ না থাকলেও আছে
কারিগরি শিক্ষাও। কারিগরি শিক্ষার অনেক জায়গা আছে যেখানে কিন্তু শিক্ষার্থীদের জায়গা খালি থাকে, কিন্তু আমরা শিক্ষার্থী পাই না। তো এবার আশা করি যে তারা সেই দিকেও যেতে অনেকে উদ্বুদ্ধ হবেন। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। বুড়িগঙ্গা নদীর ওপর বাবুবাজার সেতু এবং টঙ্গী রেল সেতু সহ ঢাকার চারপাশের নদীর 13টি স্বল্প উচ্চতার সেতু ভেঙে নতুন করে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রোববার সচিবালয়ে এক সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, এই সেতুগুলো নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। 13টি সেতুর মধ্যে এলজিইডি ও সেতু বিভাগের 6টি করে এবং রেলপথ মন্ত্রণালয়ের একটি। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সরকার নৌ পরিবহন ব্যবস্থাকে আরও গুরুত্ব দিতে চায়, তাই সেতুগুলোর উচ্চতা বৃদ্ধির বিকল্প নেই। ঢাকার চারপাশের এবং চট্টগ্রামের কর্ণফুলী নদীর দখল দূষণ বন্ধ এবং নাব্যতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, দূষণের জন্য দায়ী শিল্প প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করা হয়েছে। নৌ পরিবহন ব্যবস্থাপনাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। সেই গুরুত্ব দিতে হলে এই সমস্ত ব্রিজগুলার উচ্চতা বৃদ্ধি না করার কোনো সুযোগ নাই, কারণ তাহলে নৌ চলাচল ব্যবস্থাটা বিঘ্নিত ঘটবে। এটাকে দূর করার জন্য আমরা ইতিমধ্যে এই কমিটির পক্ষ থেকে 13টা ব্রিজকে চিহ্নিত করা হয়েছে। সেগুলাকে নৌ চলাচলের উপযোগী করতে হলে নেভিগেশন ফ্যাসিলিটিতে যদি এনশিওর করতে হয়, তাহলে এগুলো ভেঙে পুনর্নির্মাণ করতে হবে এবং সেগুলোকে জন্য এলজিডি অলরেডি তাদের কাজ আরম্ভ করে দিয়েছে। সময় হলো বাজিত ইসলাম বিরতি নেবার। অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। বেদখল খাল উদ্ধারে নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি চট্টগ্রাম মেয়রের এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই উপজেলা চেয়ারম্যানদের। রোহিঙ্গাদের ফেরাতে রাখাইনে ভারতের উপস্থিতি চায় বাংলাদেশ। টিকা পেতে নিবন্ধন করতে হবে 5 ফেব্রুয়ারির মধ্যেই। নেতৃত্ব না থাকায় আস্থায় নেই বিরোধী দল, মন্তব্য প্রধানমন্ত্রী। পাস সহজ হলেও এবার সীমিত সুযোগ উচ্চ শিক্ষার এবং ভেঙে ফেলা হচ্ছে ঢাকার চারপাশের স্বল্প উচ্চতার 13টি সেতু। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সংবাদ শিরোনাম দেখে নিচ্ছিলাম, এক নজরে আরো একবার। এবারে রাজনীতির খবর জানাবো। নির্বাচনে জয় পরাজয় থাকবে, কিন্তু বিএনপি পরাজয় মেনে নিতে চায় না, এ মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হত্যা ও সন্ত্রাসের রাজনীতির উত্তরাধিকার জন্মলগ্ন থেকেই বহন করে চলেছে। সকালে রাজধানীর আজিমপুরে 7 মার্ডার দিবস উপলক্ষে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির উত্তরাধিকার জন্মলগ্ন থেকে তারা বহন করে চলছে। 2013-14 সালে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা তাদের হত্যার রাজনীতির আরেক রূপ। উগ্র সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা দিয়ে এখন বাংলাদেশের মেরুদণ্ডকে তারা আঘাত হানছে, কিন্তু তারা জানে না দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িকতাকে রুখে দিতে প্রস্তুত। পার্শ্ববর্তী দেশ এবং অতীতের স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে বর্তমানের স্থানীয় সরকার নির্বাচন ভালো হচ্ছে মন্তব্য করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, এ নিয়ে বিএনপির অভিযোগ গতানুগতিক। রোববার সচিবালয়ে বই অনলাইন BD.com আয়োজিত অনলাইন বই মেলার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। 1 ফেব্রুয়ারি থেকে এই বই মেলা শুরু হচ্ছে। দেশের সাথে তুলনা করেন বা অতীতের নির্বাচনগুলোর সাথে তুলনা করেন, তাহলে দেখতে পাবেন এই নির্বাচন সেই সমস্ত নির্বাচনের তুলনায় অনেক ভালো নির্বাচন হয়েছে।
তবে এই বিচ্ছিন্ন ঘটনাগুলো আমাদের কাম্য নয়। এগুলো ছাড়াই যাতে ভবিষ্যতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যেই সবার কাজ করা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টায় কুষ্ঠকে করি জয়, এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব কুষ্ঠ দিবস। 2030 সালের মধ্যে দেশে কুষ্ঠ রোগীর সংখ্যা শূন্যতে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। রোববার সকালে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ABM খুরশিদ আলম। সভায় এক পরিসংখ্যানে জানানো হয়, বর্তমানে দেশে কুষ্ঠ রোগের প্রাদুর্ভাবের হার 0.14। 2020 সালে শনাক্ত রোগীর মোট সংখ্যা 2719 জন। প্রাথমিক স্তরে রোগী শনাক্তের ফলে রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। ঢাকা, সিলেট ও নীলফামারীতে মোট 3টি সরকারি কুষ্ঠ হাসপাতাল ছাড়াও সব হাসপাতালে বিনামূল্যে এ রোগের চিকিৎসা করা হয়। এ রোগের ফলে অনেকেই পঙ্গুত্ব বরণ করে, তাই সময় মতো সঠিক চিকিৎসা নিতে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আসলে রোগটা নয়, বরং তার সম্পর্কে নানা কুসংস্কারই কুষ্ঠকে ভয়ঙ্কর বানিয়ে ফেলেছে। চিকিৎসকরা বলছেন, প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে কুষ্ঠ সম্পূর্ণ নিরাময়যোগ্য, আর সেজন্য সবার আগে চায় সচেতনতা। একটা সময় ছিল যখন কুষ্ঠ রোগ মানেই ছিল ধুকে ধুকে মৃত্যুর দিকে যাত্রা। সেই সময় বদলেছে। কুষ্ঠ এখন আর আগের মতো মহামারী নয়। ঘা হয়ে গেছিল সারা শরীরে, ওষুধ পানি খাওয়ার পরে এই ঘাগুলো শুকাইছে, কিন্তু হাত পা আর ভালো হয়নি। মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি নামের ভাইরাসের কারণে সৃষ্ট কুষ্ঠ দীর্ঘস্থায়ী ও সংক্রামক রোগ। শরীরে যে কোনো স্থানে অনুভূতিহীন সাদা বা কালো দাগ এর প্রথম লক্ষণ। আক্রান্ত ত্বকের ঘা থেকে একসময় অঙ্গহানিও হতে পারে। প্রথম ভালো ছিল, হাত পা সব কষ্ট করতে কইরা খাইতে বেশি, পরে হাত পা আস্তে আস্তে অবশ হয়ে গেল। দীর্ঘ সময় ধরে সংক্রমিত হলেও এর সাধারণ লক্ষণগুলো দেখা দেয় অনেক পরে। তাই বেশিরভাগ ক্ষেত্রে রোগী বুঝতেই পারেন না যে তিনি এ রোগে আক্রান্ত। পায়ের মধ্যে তার কাটা ঢুকছিল, যে জায়গায় ঢুকছিল ওই জায়গায় আমি ভূত পাইনি। পাও কাটার পরে খাওয়া দাওয়া চলাফেরা সবকিছু আর কি স্বাভাবিক হয়ে গেছে। এখন মাঝে মাঝে আর কি পাওটার দিকে তাকাইলে একটু হঠাৎ করে একটু খারাপ লাগে। ন্যাশনাল লেপ্রোসি এলিমিনেশন প্রোগ্রাম বাংলাদেশের বার্ষিক রিপোর্ট বলছে, গত বছরের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত দেশে 2498 জন কুষ্ঠরোগী চিকিৎসাধীন ছিলেন। কুষ্ঠরোগের কারণে পঙ্গুত্ব বরণ করেছেন 2719 জন। তবে সুস্থ হওয়ার সংখ্যাটাই বেশি, 3226। যাদের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, তাদেরই এই রোগটা বেশি হয়ে থাকে। লেট ডায়াগনোসিসের কারণে তাদের হাত পা বাঁকা হয়ে যায়। আমরা ক্ল হ্যান্ড বলি, ফুড ড্রপ বলি এবং ল্যাগ অফ থালমাস বলি, চোখের সমস্যা হয় তাদের। বাংলাদেশে অনেক অঞ্চলে এখনো অসচেতনতা ও কুসংস্কারের কারণে বেশিরভাগ রোগী একেবারে শেষ পর্যায়ে চিকিৎসা নিতে আসেন। তার মধ্যে সিলেটের মৌলভীবাজার একটি। কুষ্ঠ চিকিৎসা নিয়ে কর্মরত সংস্থা হিট বাংলাদেশের তথ্য অনুযায়ী সিলেটের চা বাগানে আশঙ্কাজনক হারে বাড়ছে কুষ্ঠ রোগীর সংখ্যা, যা গেল কয়েক বছরের চেয়ে দ্বিগুণ। বিভিন্ন কারণের রোগীরা কিন্তু স্টিগমা বা ডিসক্রিমিনেশনের জন্য তারা কিন্তু আসলে চিকিৎসা নিতে আসতো না। তারা কিন্তু উপজেলা হাসপাতাল, জেনারেল হাসপাতাল যেখানে আছে সেখানে অন্যান্য রোগীর সাথেই চিকিৎসাটা নিচ্ছে। অলমোস্ট 100% লোক চিকিৎসাটা সমাপ্ত করছে। আমাদের যে টার্গেট যেটা কিন্তু শুধুমাত্র এদের শনাক্তকরণ চিকিৎসাই নাই, এই যদি কেউ হয়ে থাকে তাকে যেন কোনো ডিফর্মিটি না হয়ে থাকে, জিরো ডিফর্মিটি। আশার কথা হলো, শতকরা 99% বেশি মানুষের দেহেই কুষ্ঠ প্রতিরোধ করার স্বাভাবিক ক্ষমতা থাকে। 2030 সালের মধ্যে দেশ থেকে কুষ্ঠ নির্মূল করার লক্ষ্য ঠিক করেছে সরকার। সাদিয়া নাজি, এটিএন নিউজ, ঢাকা। স্টর্ম ওয়াটার ড্রেন, খাল, লেক ও অন্যান্য জলাশয় থেকে বাসাবাড়ি ও অন্যান্য প্রতিষ্ঠানের পয়ঃনিষ্কাশন লাইনের সংযোগ আগামী মার্চের মধ্যেই বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। ডিএনসিসি জানায়, সুষ্ঠু পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার জন্য বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনায় সরকারি বিধি অনুযায়ী সেপটিক ট্যাঙ্ক ও সোক ওয়েল স্থাপনের বিধান রয়েছে। তারপরেও অনেক বাসাবাড়ি ও স্থাপনার পয়ঃনিষ্কাশন লাইন সরাসরি ডিএনসিসির বিভিন্ন স্টর্ম ওয়াটার ড্রেন, খাল, লেক ও জলাশয়ে দেয়া হয়েছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি এবং স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
এ অবস্থায় আগামী 31 মার্চের মধ্যে সব বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনার অবৈধ পয় নিষ্কাশন লাইন নিজ উদ্যোগে বিচ্ছিন্ন করে সেপটিক ট্যাঙ্ক ও সোকওয়েল স্থাপনের মাধ্যমে পরিবেশসম্মত পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার অনুরোধ জানানো হয়েছে। প্রভাবশালীদের দখলে থাকা খাল উদ্ধারে নিরপেক্ষভাবে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন চট্টগ্রামের নবনির্বাচিত সিটি মেয়র এম রেজাউল করিম। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি আরো বলেন, অতীতে অনেকেই প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পেয়েছেন। পূর্ণভাবে জলাবদ্ধতা মুক্ত শহর করতে হলে নতুন খাল করতে হবে। পুরানো অনেক খাল ভরাট হয়ে গিয়েছে, অনেক প্রভাবশালী সেই খালগুলো দখল করে নিয়েছে, অনেকে স্থাপনা করেছে। আমরা অনেক প্রভাবশালীদের উপর হাত দিতে পারি না। আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই ব্যাপারে কঠোর অবস্থানে যেতে চাই। এই চট্টগ্রাম আমাদের, এই চট্টগ্রাম কারো মুখের দিয়ে চেয়ে আমি চলবো না পথ। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির পরাজিত প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন। দুপুরে নগরীর কাজীর দেউড়িতে দলীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, নির্বাচনে ইভিএম পদ্ধতি নিয়ে নানা অনিয়ম ও অভিযোগের প্রতিকার না পেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করবেন। আমি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন গিয়ে দেখেছি, বেলা 2টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র 6 থেকে 7%, কিন্তু ভোট দেখানো হয়েছে 22.52%। আমার প্রশ্ন হলো, 2 ঘন্টার মধ্যে এই ভোট এলো থেকে? তো এতে করে স্পষ্ট বোঝা যায় 15% ভোট দানের ক্ষমতা নৌকার পক্ষে কমপ্লিটলি তারা দিয়ে দিয়েছে প্রিসাইডিং অফিসার। জনগণের প্রতিনিধি হয়েও এলাকার বিভিন্ন কর্মকাণ্ডে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা। তাদের দাবি, ত্রাণ বরাদ্দ থেকে শুরু করে সকল সিদ্ধান্ত নিচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তারা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তারা। বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যানরা নির্বাচিত জনপ্রতিনিধি, অথচ জনস্বার্থমূলক কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামতের কোনো মূল্য দেওয়া হচ্ছে না। উপজেলা চেয়ারম্যানরা প্রশাসনিক কর্মকর্তাদের তাচ্ছিল্যের শিকার হচ্ছেন। তাই উপজেলা পরিষদ আইনে জনপ্রতিনিধিদের যে ক্ষমতা দেয়া আছে সেটার বাস্তবায়ন চান তারা। সবশেষ 6 জানুয়ারি জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী উপজেলা পরিষদের নিকট হস্তান্তরিত 17টি বিভাগের কাজ উপজেলা পরিষদের মাধ্যমে পরিচালনার দাবি জানান তিনি। আমরা মাননীয় মন্ত্রী বরাবরে এই প্রজ্ঞাপনের পর আবার আবেদন করেছি। মাননীয় মন্ত্রী সরাসরি নির্দেশনা দিয়েছেন এটাকে কার্যকর করার জন্য, অর্থাৎ রাজনৈতিক সদিচ্ছারও কোনো অভাব নেই। নিশ্চয়ই কোথাও না কোথাও অভাব রয়েছে। আইনের 3য় তফসিল অনুযায়ী উপজেলা পরিষদের মাধ্যমে উপজেলা পরিষদ চেয়ারম্যানের অনুমোদন করবে 17টি বিভাগের কার্যক্রম জবাবদিহিতা সহকারে সম্পন্ন করা হোক, যেটা সংবিধানের 59 অনুচ্ছেদের নির্দেশনায় সুস্পষ্ট উল্লেখ রয়েছে। বকেয়া বেতন আর পাওনা পরিশোধের দাবিতে 3 ঘন্টা সড়ক অবরোধ করেছে জিএমসি জিন্স নামক একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত মিরপুর 1 নম্বর গোলচত্বর এলাকায় তারা এই অবরোধ করেন। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। শ্রমিকরা জানান, প্রায় 1400 শ্রমিক এই কারখানায় কাজ করেন। জানুয়ারি মাসের বেতন এখনো হাতে পাননি তারা। এরই মধ্যে গার্মেন্টসটি সাভারে সরিয়ে দেওয়া হচ্ছে। শ্রমিকরা জানান, সাভারে নেয়ার আগে তাদের সমস্ত পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছিলেন মালিক শারেক রহিম, কিন্তু কথা না রাখায় তারা সড়ক অবরোধ করেন। পরে স্থানীয় এমপি আসলামুল হকের মাধ্যমে গার্মেন্টস মালিক গার্মেন্টস কারখানায় এসে পাওনা পরিশোধের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। জানাবো মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। বোরো ধান আবাদে এখন তেমন লাভ হয় না, তবুও জমি অনাবাদি না রেখে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন বরিশালের কৃষকরা। জেলা কৃষি অফিসের তথ্য মতে বরিশালের 10 উপজেলা এবার 51,567 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে।
এর মধ্যে 48,000 হেক্টরে হাইব্রিড জাত এবং 3,000 হেক্টরে স্থানীয় জাতের বোরো চাষ হবে বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা। এখন পর্যন্ত প্রায় 30,000 হেক্টরের বোরো ধানের চারা রোপণ শেষ হয়েছে। দিনভর মাঠ তৈরি, সেচ বা চারা রোপণে ব্যস্ত কৃষকরা বলছেন, জমি ফেলে না রেখে স্রেফ নিজেদের খাবারের জন্য চাল উৎপাদনের আশাতেই বোরো ধান চাষ করছেন তারা। সার, বীজ সহ বিভিন্ন রকম সরকারি প্রণোদনা পেলে বোরো আবাদেও লাভের মুখ দেখবেন বলে আশা চাষিদের। সার ঔষধ কিছুই পাই না আমরা, তাহলে লাগাই কি লাভ? লাগাই আমাকে এখন তো বাঁচা লাগবে, বাঁচার জন্য তো অনেক কিছু করতে হবে। আশা করছি ধান চাউলের বাজার এইভাবে থাকে তাহলে যদি কিছু খরচার পয়সা ওঠে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। নয় মাস বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে ঢাকা কাঠমান্ডু রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট। আগামী 18 ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হবে। বিমানের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 18 ফেব্রুয়ারি থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা কাঠমান্ডু ঢাকা রুটে পুনরায় নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চলবে। করোনার কারণে এই রুটে ফ্লাইট বন্ধ করেছিল বিমান। বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে যাত্রীরা আগের নিয়মেই টিকিট কিনতে পারবেন। বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নেপাল যাত্রার জন্য করোনা ভাইরাস সংক্রান্ত শর্ত, নির্দেশনা এবং শিডিউল বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে। মালয়েশিয়ার তথ্য প্রযুক্তি শিল্প খাতে বাংলাদেশি তরুণদের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মনে করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার গোলাম সারওয়ার। এক্ষেত্রে বাংলাদেশের আইটি গ্র্যাজুয়েটদের সহায়তায় মালয়েশীয় বসবাসকারী প্রবাসী বাঙালিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শনিবার রাতে কুয়ালালামপুর প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক ভার্চুয়াল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানার মার্কেট প্লেস বিডি এক্সপ্যাট এই মেলার আয়োজক। এতে প্রবাসীরা বলেন, মালয়েশিয়ায় শুধু শ্রমিক নয়, দক্ষ পেশাজীবীদেরও যথেষ্ট চাহিদা রয়েছে। দেশটিতে প্রশিক্ষিত কর্মী পাঠালে বাংলাদেশের রেমিটেন্স বহু গুণ বাড়ানো সম্ভব। এক্ষেত্রে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রবাসীরা। ভার্চুয়াল এই মেলায় বাংলাদেশি উদ্যোক্তাদের বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান অংশ নেয়। ওমেনদের পার্টিসিপেশন ছাড়া আমরা এই ওয়ার্ল্ড। ধন্যবাদ রিয়াদ ভাই, আপনার এই তথ্য। সময় হলো আরো একবার বাজিদ ইসলাম বিরতি নেবার, এরপর আরো জানিয়ে ফিরব। তৃণমূলকে উপড়ে ফেলতে হবে, মন্তব্য অমিত শাহ। এবং ড্র হলো ওয়েস্ট ইন্ডিজ ও বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবারে দেশে বাইরের খবর জানাবো। তৃণমূলকে উপড়ে ফেলতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে মানুষ পরিবর্তন এনেছিলেন, কিন্তু কি হলো গত 10 বছরে? এমন প্রশ্ন তুলেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল থেকে বেরিয়ে আসা নেতাকর্মীদের বিজেপিতে যোগদান সভায় তাঁর আসার কথা থাকলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গ সফর বাতিল করেন অমিত শাহ। তারপর ভার্চুয়ালি দেয়া বক্তব্যে অমিত শাহ বলেন, যারা যোগ দিয়েছেন তাদের সহযোগিতায় এক নতুন সোনার বাংলা তৈরি করবে বিজেপি। পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসে তৃণমূল সরকারকে উপড়ে ফেলা হবে। মুখ্যমন্ত্রী মমতার সমালোচনা করে তিনি বলেন, তার একটাই নীতি, ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো। অমিত শাহ আরও বলেন, অনুপ্রবেশ রুখতে পারবে না তৃণমূল সরকার। পশ্চিমবঙ্গের সরকার অনুপ্রবেশকারীদের ঢোকার পথ করে দিয়েছে, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার বদলে পিছিয়ে দিয়েছেন বলে মমতাকে কটাক্ষ করেন বিজেপির এই জ্যেষ্ঠ নেতা।
অভ্যুত্থানের আশঙ্কায় জল ঢেলে পিছু হটেছে মিয়ানমারের সেনাবাহিনী। শনিবার এক বিবৃতিতে তারা সংবিধান মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে। জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো মিয়ানমার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানোর একদিন পর এমন বিবৃতি দিল তারা। এতে বলা হয়েছে, মিয়ানমারের সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। বাহিনীটি আইন অনুযায়ী কাজ করবে। কিছু সংস্থা ও গণমাধ্যম নিজেদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিষয়টিকে নিজেদের মতো করে দাঁড় করিয়েছে। গত নভেম্বরের নির্বাচনে বড় জয় পায় অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। ভোটে প্রতারণার অভিযোগ তুলে ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানায় সেনাবাহিনী সমর্থিত দল ইউএসডিপি। নতুন করে নির্বাচন না হলে অভ্যুত্থানের ইঙ্গিত দিয়েছিল সেনাবাহিনীও। তবে রোহিঙ্গা ইস্যুতে এমনিতেই আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা হারানো মিয়ানমার সেনাবাহিনী অবশেষে পিছু হটে। এই পরিস্থিতিতে সোমবার থেকে নতুন পার্লামেন্টের যাত্রা শুরু হতে যাচ্ছে। সিনেটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার শুরু হওয়ার সপ্তাহখানেক আগে সরে দাঁড়িয়েছেন তার পক্ষের 5 আইনজীবী। সংশ্লিষ্টদের ভাষ্যমতে আইনি কৌশল নিয়ে ট্রাম্পের সঙ্গে মতভেদের কারণেই তারা সরে দাঁড়িয়েছেন। দ্বিতীয় অভিশংসন বিচারে নিজের পক্ষে আইনজীবী খুঁজতে গলদঘর্ম হচ্ছেন ট্রাম্প। এমন সময়ে সরে দাঁড়াচ্ছেন তার আইনজীবীরা। প্যালেনের নেতৃত্বে থাকা আইনজীবীদের মধ্যে যে দুজন থাকবেন বলে ধারণা করা হচ্ছিল, সেই বুচ বাওয়ার্স ও ডেবরা বারবিয়ারও দলে নেই। নিজেদের মধ্যে আলাপের মাধ্যমে এ দুজন ট্রাম্পের আইনি দল ছেড়েছেন। প্রধান আইনজীবী হিসেবে দলটি গড়ে তুলেছিলেন বাওয়ার্স। তাতে সম্প্রতি যুক্ত হওয়া নর্থ ক্যারোলাইনার আইনজীবী জশ হাওয়ার্ডও চলে গেছেন। ট্রাম্পের হয়ে আর লড়বেন না সাউথ ক্যারোলাইনার আইনজীবী জনি গ্যাসার ও গ্রেগ হ্যারিসন। এবারে গালফ ওয়ার্ল্ডের সৌজন্যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজের খবর জানাবো। ড্র হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও বিসিবি একাদশের মধ্যকার 3 দিনের প্রস্তুতি ম্যাচ। তৃতীয় ও শেষ দিনে উইন্ডিজের দেয়া 389 রানের জবাবে বিসিবি একাদশ নিজেদের দ্বিতীয় ইনিংসে করে 2 উইকেটে 63 রান। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে 5 উইকেটে 179 রান নিয়ে তৃতীয় দিনের দ্বিতীয় ইনিংস শুরু করা সফরকারীরা গুটিয়ে যায় 291 রানে। সর্বোচ্চ 80 রান করেন এনক্রোমা বোনার। মুকিদুল 4টি ও খালেদ দেন 3 উইকেট। 389 রানের টার্গেটে খেলতে নেমে দলীয় 14 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে বিসিবি একাদশ। তৃতীয় উইকেটে সাদমান ইসলাম ও ইয়াসির আলী অবিচ্ছিন্ন জুটিতে গড়েন 49 রান। এরপর ড্র মেনে নেয় 2 দল। এর আগে ওয়েস্ট ইন্ডিজ দল প্রথম ইনিংসে করে 257 রান আর বিসিবি একাদশ প্রথম ইনিংসে অল আউট হয় 160 রানে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 3 ফেব্রুয়ারি সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ক্রীড়াঙ্গনের আরো খবর জানাবো। 4 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। রোববার সকাল 11:15টায় অ্যাপোলো হাসপাতাল ত্যাগ করেন সৌরভ। সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। রিলিজ দেওয়ার আগে আজ সকালে আরও এক দফা পরীক্ষা করা হয়। এর আগে গত 2 জানুয়ারি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। সে সময় একটি স্টেন্ট বসানো হয়। 7 জানুয়ারি বাড়ি ফেরেন তিনি। এরপর ফের অসুস্থ বোধ করায় 27 জানুয়ারি অ্যাপোলোয় ভর্তি হন। বৃহস্পতিবার হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানেই সৌরভের শরীরে আরও 2টি স্টেন্ট বসানো হয়। শুক্রবার সৌরভকে আইসিইউ থেকে জেনারেল কেবিনে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত খোশ মেজাজে আছেন সৌরভ। স্ত্রী ডোনা ও মেয়ে সানার সঙ্গে কথাবার্তা বলেছেন। মোবাইল ফোনেও কথা বলেছেন পরিচিতদের সঙ্গে। বাড়ি ফিরলেও চিকিৎসকদের পরামর্শে বেশ কিছুদিন বিশ্রামী থাকতে হবে বিসিসিআই সভাপতিকে। এবার এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রোহিঙ্গাদের ফেরাতে রাখাইনে ভারতের উপস্থিতি চায় বাংলাদেশ। টিকা পেতে নিবন্ধন করতে হবে 5 ফেব্রুয়ারির মধ্যেই। নেতৃত্ব না থাকায় আস্থা নেই বিরোধী দল, প্রধানমন্ত্রীর মন্তব্য।
পাস সহজ হলেও এবার সীমিত সুযোগ উচ্চশিক্ষার। ভেঙে ফেলা হচ্ছে ঢাকার চারপাশের স্বল্প উচ্চতার 13টি সেতু। বেদখল খাল উদ্ধারে নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি চট্টগ্রাম মেয়রের। সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই উপজেলা চেয়ারম্যানদের। তৃণমূলকে উপড়ে ফেলতে হবে বললেন অমিত শাহ। এবং ড্র হলো ওয়েস্ট ইন্ডিজ ও বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।